হ্যাঁ স্টার্ট। কার্যক্ষমতা শক্তি হচ্ছিল, একটা ক্লাস হয়ে গেছে তাই তো। হ্যাঁ, এখন আমরা যেটা পড়ছিলাম সেটা একটু মনে করে দেখো। সেটা হচ্ছে ধ্রুবক বল বা সমবল দ্বারা কৃতকার্য। মানে বল যখন ধ্রুবক থাকে তখন কার্যের ফর্মুলা হচ্ছে W = F(s) cos θ। বল ধ্রুবক কথার অর্থ কি? এখানে বল হবে ধ্রুবক। বল ধ্রুবক কথার অর্থ হচ্ছে এই যে বস্তুর উপর বল প্রয়োগ এই দিকে হোক বা এই দিকে হোক, সবসময় বলের দিক এবং বলের মান সমান হলেই হ্যাঁ এই সূত্র প্রযোজ্য হবে, না হলে কিন্তু হবে না। বল যদি অসম হয়, বিভিন্ন জায়গায় বলের মান যদি আলাদা আলাদা হয়, ধরলাম শুরুতে বল কম পরে বল বেশি বা বলের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে আমরা বলবো অসম বল বা পরিবর্তনশীল বল। এইটা তাহলে সুষম বল দ্বারা, বল ধ্রুবক কথার অর্থ হচ্ছে সুষম বল। সুষম বল মানে কি? সুষম মানে হচ্ছে বলের মান এবং বলের দিক পরিবর্তন না হওয়া, একই থাকা। সুষম বল দ্বারা কৃতকার্যের সূত্র এটা। আগের দিন বলা হয়েছিল কৃতকার্য কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়। কোণ যদি 0 ডিগ্রি হয় বল আর সরণের মধ্যে, তাহলে ধনাত্মক কার্য, সেই ক্ষেত্রে W = Fs আমরা লিখি। আর কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, 90 ডিগ্রি থেকে কম হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ধনাত্মক কার্য হবে। আর 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রি পর্যন্ত ঋণাত্মক কার্য হয়। আর যদি কোণ 90 ডিগ্রি হয় তাহলে কার্য শূন্য হয়। এই জিনিসগুলো আগের দিন আলোচনা হয়ে গেছিল, আর সবই হচ্ছে সুষম বলের ক্ষেত্রে। আজকে আমরা স্টার্ট করব বল যদি সুষম না হয় তাহলে কি হবে। এখানে বল সুষম না হলে কিন্তু ইন্টিগ্রেশনের ব্যাপার আসবে। সেই জন্য ইন্টিগ্রেশন যার যার এখনো করা নাই ঠিকঠাক, তারা কিন্তু একটু করে নিতে হবে। দেখো, পরিবর্তনশীল বল দ্বারা কার্য। দেখো, পরিবর্তনশীল বা অসম বল দ্বারা কৃতকার্য। হেডিং দাও। বিষয়বস্তুগুলোকে না ঠিকঠাক মাথার মধ্যে রাখবে। দেখো, প্রথম দিনের ক্লাস হচ্ছে আমার ছিল সবই সুষম বল দ্বারা কার্য। সুষম বল দ্বারা কার্য আমরা শুধু Fs cos θ দিয়ে করব। এবার যখনই বল পরিবর্তন হবে তখন Fs cos θ হবে না, কারণ সব জায়গায় বল যদি F না হয়, সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে কার্যের ব্যাপারটা অন্যরকম ভাবে আসে। ধরো এরকম একটা পথে A বিন্দু থেকে B বিন্দুতে যাচ্ছে। A থেকে B বিন্দুতে যাওয়ার পথে বল বিভিন্ন জায়গায় বিভিন্ন মান এবং দিক হতেই পারে। ধরো কোনো একটা জায়গাতে এইখানে বলের দিক এই দিক এবং বলের মান F। এখানে কোণ হচ্ছে θ, সরণের সঙ্গে কোণ θ। তাহলে আমরা এই ক্ষেত্রে A থেকে B সম্পূর্ণ পথ যাবার জন্য কার্য বার করি কিভাবে? আমরা ধরে নেই কি এখানে একটা ছোট্ট পথ DS, এই DS এর জন্য এই এতখানি ছোট পথ, এই পথের প্রত্যেকটা বিন্দুতে বলের মান এবং দিক সমান। কি? তাহলে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখো সম্পূর্ণ পথ যখন ধরবো A থেকে B, তখন বল কিন্তু আলাদা আলাদা। এবার ক্যালকুলাসের ধারণাটা এটাই, এই দৈর্ঘ্যটা যদি খুব ছোট হয়, পথটা যদি খুব ছোট হয়, এত ছোট, এটা কিন্তু আমরা আঁকছি বড় করে, দেখাচ্ছি বড় করে, আসলে এই পথটা একেবারেই ছোট। তো একেবারেই ছোট যখন হবে তাহলে বলের মান সব জায়গাতেই আমি সমান ধরতে পারি, ওইটুকু জায়গার মধ্যে সমান। সব জায়গায় না, সব মানে গোটা পথে সব জায়গায় না, ওইটুকু জায়গার মধ্যে সমান। মানে DS পথ যাবার জন্য বল সুষম, এটা ধরতে পারি। তাহলে DS পথ অতিক্রম করার জন্য যখন ক্ষুদ্র পথ অতিক্রম করছে, ক্ষুদ্র সরণ হচ্ছে, তখন ওইটুকু পথের মধ্যে বল সুষম। এবার সুষম বল যদি হয় তাহলে DS পথ অতিক্রম করার জন্য কার্য আমরা বলতে পারি Fs cos θ। তাহলে এখানে Fs এর জায়গায় কি হবে? তাহলে FDS cos θ হবে, তাই না? F × DS cos θ বা F ডট DS। তাহলে আমি বলতে পারি DS ক্ষুদ্র পথ, ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্য। DS ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্য আমি DW নাম দিলাম। দেখো কার্যটাও খুব ছোট হবে, DW নাম দিলাম। এটা হবে F ডট DS, ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্য। এইবার যদি বলা হয় A থেকে B তে সরণ হওয়ার জন্য মোট কার্য কত হবে, সুতরাং A থেকে B বিন্দুতে সরণের জন্য কৃতকার্য, তখন আমরা এই DW এর ইন্টিগ্রেশন করি সমগ্র পথের জন্য। তাহলে DW মানে হচ্ছে F ডট DS। আমরা A থেকে B, দেখো আমরা ইন্টিগ্রেশন লিমিট দিলাম, কোথা থেকে কোথায় যাচ্ছে, A থেকে B, সরণটা কোথা থেকে কোন পর্যন্ত হচ্ছে, A থেকে B। আমরা
এফ কে ভেক্টর হিসাবে লিখতে পারি। দেখো এইবার একটু এফ কে আই এফ এক্স প্লাস জে এফ ওয়াই, এফ ভেক্টর যে কোনো ভেক্টরকে তার কম্পোনেন্ট বা তার উপাংশ দিয়ে লেখা যায়। তাহলে আই এফ এক্স প্লাস জে এফ ওয়াই প্লাস কে এফ জেড, এটা হচ্ছে বলের উপাংশ দিয়ে বল ভেক্টর। ডট ডিএস সরণ, ডিএস সরণ মানে হচ্ছে, তোমরা মনে করে দেখো, ডিএস কেও আমি লিখতে পারি আই ক্যাপ ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই প্লাস কে ক্যাপ ডিজেড, এরকম আমি লিখতে পারি। তাহলে ডিএস এর জায়গা তাহলে আমি দেখো আমি কি লিখতে পারি, আই ক্যাপ ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই প্লাস কে ক্যাপ ডিজেড আমি লিখতে পারি। এই ইন্টিগ্রেশনটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়। আমি যদি ডট প্রোডাক্ট করি বলো তো কি আসবে, আই ক্যাপ, আবার এখানে আই ক্যাপ, আই ক্যাপ আই ক্যাপে কি হয় 1, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলে কি হবে, ডট প্রোডাক্ট 0। তাহলে আই এর সঙ্গে শুধু আইটাই তো থাকে। তাহলে আমি দেখো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স লিখতে পারি প্লাস ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড। ত্রিমাত্রিক ক্ষেত্রে কার্য, ত্রিমাত্রিক মানে হচ্ছে এক্স ওয়াই জেড যখন থাকবে, তিনটা মাত্রায় যখন থাকবে, তখন কিন্তু কার্য বার করতে হবে এইভাবে। এইবার এটা তো একটা স্থানাঙ্ক মনে করো, এই বিন্দুটা যদি আমি বলি x1 y1 z1, এই বিন্দুটা প্রাথমিক অবস্থানটা x1 y1 z1, আর x1 y1 z1 এটা মনে করো x2 y2 z2। দেখো ইন্টিগ্রেশন লিমিটটা আমরা কিভাবে দেই, তাহলে x এর লিমিট হবে x1 থেকে x2, এটা x এর পরিবর্তন। y এর লিমিট হবে, প্রাথমিক পজিশন কোথায় ছিল, y1 থেকে y2, আর z হচ্ছে z1 টু z2। লিমিটগুলো এইভাবে হবে। তাহলে এইটা আমাদের ত্রিমাত্রিক ক্ষেত্রে যখন তিনটাই থাকবে তখন কৃতকার্যের সূত্র এইটা। বল সুষম না অসম এটা তুমি দেখে বুঝতে পারবে তো। দেখো তোমাকে বললো বল 2 নিউটন, বল 2 নিউটন বা 2 আই ক্যাপ নিউটন ভেক্টর দিয়ে, বলো এটা সুষম বল না অসম বল, সুষম বল। তাহলে এইটার কার্য আমি কিভাবে করব, F ইনটু S, ওটা দিয়ে করতে পারবো। হ্যাঁ, আর যদি বলে F ইজ ইকুয়াল টু 2x নিউটন, তাহলে সুষম না অসম বল, x এর মান পরিবর্তন হলে বলের মান পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনশীল বল এইটাই। তাহলে এই বল কত কার্য করবে, এইটা করার জন্য আমরা এইটা প্রয়োগ করব। যখন x থাকবে একমাত্রিক, একমাত্রিক হলে আমার পুরাটা লাগবেই না, কতটুকু, এইটুকু একমাত্রিক হলে। দ্বিমাত্রিক যখন থাকবে, বল যখন এক্স ওয়াই দিয়ে থাকবে, তখন আমি এখান থেকে এইটুকু লিখবো, অঙ্ক করে ফেলবো কার্য। বুঝতে পারছো? একমাত্রিক ক্ষেত্রে w ইকুয়াল টু ইন্টিগ্রেশন f dx লিখবো বা fx dx লিখবে যদি x অক্ষ বরাবর হয়, y অক্ষ বরাবর হলে fy dy লিখবো, সরণ যদি y অক্ষ বরাবর হয়। তাহলে এটা দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে অনেক অঙ্ক। এটা x1 বিন্দু, এটা x2 বিন্দু। বুঝতে পারছো? আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট কথা দেখো, fx dx ইন্টিগ্রেশন fx dx, এই কথার মানে হচ্ছে আমরা যদি একটা f আর x এর মধ্যে একটা গ্রাফ ড্র করি, দেখো যে কোনো রকম গ্রাফ হতে পারে, ধরো এইটাই f x এর মধ্যে গ্রাফ, x বাড়লে f এইভাবে চেঞ্জ হচ্ছে বলের মান। এটা হচ্ছে x1 বিন্দু, এটা হচ্ছে x2 বিন্দু, এই বিন্দুটা তোমাকে বললো এই যে x1 বিন্দু থেকে x2 বিন্দুতে যাওয়ার জন্য কার্য কত হবে, ক্ষেত্রফল। কি বললো? হ্যাঁ, ইন্টিগ্রেশন fx dx মানেই হচ্ছে fx লেখচিত্রের ক্ষেত্রফল। এর আগে হচ্ছে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল, এই লেখচিত্রের ক্ষেত্রফল কি দেয় আমাদের, সরণ দেয়, s = vt। তাহলে এখানেও তো সরণ, বল ইনটু সরণ, বল ইনটু সরণে কি দিবে আমাদের, কার্য। আর ক্ষেত্রফল মানে তো দুইটার গুণফলই, তাই না? তাহলে বল ইনটু সরণ কার্য হবে। তাহলে এইখানে যে ক্ষেত্রফলটা তৈরি হইলো, এই ক্ষেত্রফলটাই বোঝায় x1 থেকে x2 সরণের জন্য বল দ্বারা কার্য। এইটাই কার্য, এই কার্যটাই হচ্ছে
এফ ডিএক্স বা এফ এক্স ডিএক্স, তুমি যাই লেখো, x1 থেকে x2। এই ক্ষেত্রফলটাই হচ্ছে কার্য বোঝায়। এবার অনেক সময় অঙ্ক করতে গিয়ে তোমাদের বলে দিই সাইডে একটু, তোমাদের ক্ষেত্রফল কিন্তু এরকম তেরা বেঁকা লাইন থাকবে না, তোমার সোজাই থাকবে। যদি গ্রাফের থেকে কার্য বের করতে দেয়, তোমার রেখাগুলো হয়তো এরকম দিবে, তাহলে এটার ক্ষেত্রফল তুমি বার করে দিলে তো কার্য হয়ে যাবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবো, ত্রিভুজ দেওয়া আছে, তোমার হয়তো এইরকম দিল, এখান থেকেও ক্ষেত্রফল বের করে দিলে কার্য হবে। তবে বল তো ভেক্টর রাশি, কার্যও পজিটিভ নেগেটিভ হয়, সেই জন্য উপরের অংশের ক্ষেত্রফল যেটা, সেই কার্যটা হবে প্লাস, আর নিচের অংশের ক্ষেত্রফল যেটা, সেই কার্যটা হবে মাইনাস। তাহলে মোট কার্য বের করতে গেলে তুমি তখন কি করবে, উপরের কার্য যোগ করবে নিচের কার্য, বুঝতে পারছো? যোগ মানে কি, ডাব্লিউটা মাইনাস নিতে হবে, ঘটনা বুঝছো? ধরো আমি বললাম এটা 0, এটা 2, এটা 3, এটা মনে করো -3, এই জায়গাটা -3, এই জায়গাটা -3, এইটা মনে করো 4। বলো তাহলে মোট কার্য কত হবে? দেখো হিসাব দেখাই। W1 মানে এইটুকু অংশের জন্য কার্য কত, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বার করো। এইটুকুর জন্য কার্য, এইটুকু 2, এইটুকু 3, 3 দুগুণে 6, তাহলে +6। এবার এইটুকুর জন্য কার্য কত, এইটুকু কত, এইটুকু কত 2, এইটুকু কত, এইটুকু 3, তাহলে 3 দুগুণে 6, বাদ এটা মাইনাস, তাহলে এখানে +6 কার্য, এখানে -6 কার্য, টোটাল কার্য এখানে কত হবে, 0 হবে। ঠিক এইভাবে করতে হবে গ্রাফের থেকে কার্য বের করতে গেলে। তোমাদের সাধারণত তাহলে সরলরৈখিক গ্রাফই থাকবে। সরলরৈখিক গ্রাফের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট সূত্রই পাবে, হয় ত্রিভুজের ক্ষেত্রফল, না হয় আয়তের ক্ষেত্রফল, এগুলোই পাবো আমরা, ওখান থেকে আমরা কার্য বের করে দিব। আর যদি বাঁকানো গ্রাফ থাকে তাহলে এটার সমীকরণ দেওয়া থাকবে, মানে বলটা কিভাবে সরণের উপর নির্ভর করছে। ধরো এরকম একটা বাঁকানো গ্রাফ, তাহলে তোমাকে বলে দিবে f = 2x² বা কিছু একটা সমীকরণ বলে দিবে। দেখো তাহলে বলের মান কত, 2x²। এইবার কিন্তু বাঁকানো গ্রাফ তোমাদের দিবে না, তোমাকে দিলে সরাসরি ইকুয়েশনই দিবে। এইটা যদি দেওয়া থাকে তাহলে গ্রাফ দেওয়ার কোনো প্রশ্ন নাই, মানে নাই। তাহলে এটা যখন দেওয়া থাকবে f = 2x², তখন আমি কার্য কিভাবে বার করব, তখন আমি আসবো ইন্টিগ্রেশনে। f এর মান কত, 2x², 2x² বসিয়ে 2x² * dx ইন্টিগ্রেশন করব, কার্য হবে। তাহলে দেখো কার্য বের করা, অসমবল দ্বারা যখন কার্য বের করা হবে তখন ইন্টিগ্রেশন করতে হবে, এটা অসমবল, ইন্টিগ্রেশন করতে হবে। আর গ্রাফ দেওয়া থাকলে গ্রাফের ক্ষেত্রফল থেকে আমরা কার্য বের করব। fx গ্রাফের এইটাই বোঝায়, fx লেখচিত্রের নিচের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল লিখলেই হবে। তাহলে দেখো কার্য বের করার পদ্ধতি 3টা হলো, কি কি? 1 নম্বর সুষম বল, সুষম বলের ক্ষেত্রে কার্য f s cos θ। 2 নম্বর পরিবর্তনশীল বল, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন f x dx, মেইনলি এটা দরকার হলে fy dy, দরকার হলে f z dz, এগুলো থাকবে। একমাত্রিক ক্ষেত্রে আমি এইটুকু নিব। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে লেখচিত্র। এই 3টার সাহায্যে আমরা কার্য বার করব। সুষম বলের জন্য f s cos θ, অসম বলের জন্য, পরিবর্তনশীল বলের জন্য যদি সমীকরণ দেওয়া থাকে ইন্টিগ্রেশন, গ্রাফ দেওয়া থাকে ক্ষেত্রফল। বুঝা গেছে ঘটনা? এখন দেখো আমরা এর প্রয়োগ। আমি একটা দিই, f = ধরো এটাই 2x হলে x = 1 থেকে x = 3 বিন্দুতে সরণের জন্য কার্য নির্ণয় করো। সরণের জন্য কার্য নির্ণয় করো, আগে এটাই করা উচিত। আচ্ছা, তোমাদের বল দেখো f দেওয়া আছে 2x, তোমার কিন্তু এটাও দেওয়া থাকতো, পারতো যে f ভেক্টর 2x i ক্যাপ। তাহলে সলিউশন দেখো, f এর মান কত, বলের মান যদি বলা হয় 2x, তাই না? আর কার্যের ফর্মুলা কি, বলের মান কিন্তু এটা fx আর কি, তাহলে কার্য কত, fx dx, একমাত্রিক তো এটা, কার্য হচ্ছে fx dx। এবার fx এর মান হচ্ছে 2x dx, ইন্টিগ্রেশন লিমিট দেখো, এই যে লিমিট কোথা থেকে কোথায় সরণ হচ্ছে, হ্যাঁ 1 থেকে 3, বাস এটা করলেই হয়ে গেল। হ্যাঁ 2 বাইরে আসবে, x dx ইন্টিগ্রেশন করতে হবে 1 to 3, তাহলে w = 2, x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন x² / 2
টু, জানো তো x টু দি পাওয়ার n তার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx তার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা সূত্র। তাহলে এখানে x এর পাওয়ার কত আছে 1, তাহলে 1 আছে পাওয়ার x এর, তাহলে 1 প্লাস 1 মানে 2 হলো n প্লাস 1 বাই 1 প্লাস 1, তো 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এর লিমিট কত 1 2 3, 2 2 ক্যান্সেল, তার মানে x স্কয়ার এর লিমিট দাঁড়াচ্ছে 1 2 3। তার মানে প্রথমে 3 স্কয়ার বসবে, 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 9 মাইনাস 1 8, একক দেওয়া থাকলে জুল কার্যের একক। বুঝতে পারছো? একমাত্রিক অসমবল, একমাত্রিক অসমবল। এইবার আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করি। দেখো সরণ এখান থেকে এইটুকু, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা y1, এটা y2, এটা z1, এটা z2, ওই যে লিমিট গুলো দেওয়া আছে এটা। আর বল এইটা কার্য বার করতে হবে। দেখো এই রকম বল দেখলে যে i ক্যাপ j ক্যাপ থাকলে 3x স্কয়ারটা হচ্ছে fx, আমি লিখছিলাম না i fx, 4y টা হচ্ছে মাইনাস 4y টা হচ্ছে fy, আর এখানে 3 হচ্ছে fz। তাহলে কার্যের সূত্র ডাইরেক্টলি fx dx প্লাস fy dy প্লাস fz dz। তো কঠিন মনে হচ্ছিল, আসলে তা না। fx এর মান বসাও, বলো fx কত 3x স্কয়ার বলছিলাম না, dx। এবার x এর লিমিট কত 0 টু 1, 0 টু 1 প্লাস fy, fy হচ্ছে মাইনাস 4y, তাহলে মাইনাস 4y সামনে মাইনাস দিয়ে দিলাম ইনটু dy, এর লিমিট কত y এর লিমিট 1 এর থেকে 2, 1 এর থেকে 2 প্লাস fz কত 3, k বাদ দিয়ে 3, 3 তো বাইরেই আসবে, তার মানে dz। এটার লিমিট কত 2 থেকে 1, ব্যাস বলো 3 বাইরে, x স্কয়ারের ইন্টিগ্রেশন মুখে মুখে x কিউব বাই 3, তাহলে 3 আর 3 কাটা যাবে, তাহলে শুধু x কিউব থাকবে। দেখো সবাই বুঝলা কিনা, x স্কয়ার এখানে 3x স্কয়ার আছে, তো 3টা তো বাইরেই থাকবে, x স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে x কিউব বাই 3, তো 3 3 কাটা গিয়ে শুধু রইল কি x কিউব, এটাই লিখছি x কিউব। বোঝা গেল? এটা লিমিট 0 টু 1 মাইনাস 4 তো বাইরে, y এর ইন্টিগ্রেশন y স্কয়ার বাই 2, এর লিমিট 1 টু 2 প্লাস 3, dz এর ইন্টিগ্রেশন z, z এর 2 থেকে 1, তাহলে এটা তো আসবে 1, 0 বসালে তো ওটা 1ই আসবে, মাইনাস এটা 2, এই যে এটা কাটলে এখানে 2 হয়, y স্কয়ার মানে 2 স্কয়ার, আপার লিমিট বসালে মাইনাস 1 স্কয়ার প্লাস 3, আপার লিমিট বসালে 1 মাইনাস লোয়ার লিমিট বসালে 2, তাহলে এখানে হয় 1 মাইনাস 4 মাইনাস 1 3, 3 দুগুণে 6, আর এখানে প্লাস মাইনাস 1 মাইনাস 3। দেখো ঠিক লিখছি কিনা, আমার ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হলো মাইনাস 8 জুল। কার্য যদি মাইনাস আসে মাইনাসই নিতে হবে। তাহলে দেখো আমাদের মনে হচ্ছিল খুব কঠিন, আসলে কঠিন না, থিওরিটা জানা থাকলে হয়ে যাবে। তাহলে তোমরা কি মনে রাখবে, যখন বল অসম থাকবে ইন্টিগ্রেশন fx dx fy dy এভাবে করতে হবে। হলো? তাহলে নেক্সট দেখো, এবার গ্রাফের সাহায্যে একটা গ্রাফ দেওয়া আছে এইরকম, দেখো খেয়াল করো, এটা গ্রাফ, তার সঙ্গে কার গ্রাফ f এর সঙ্গে x এর গ্রাফ, বল সরণ গ্রাফ। বল সরণ গ্রাফের লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কার্য পাওয়া যায়। হ্যাঁ, এখানে ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, তাই না? টোটাল ক্ষেত্রফল, এটা প্লাস ক্ষেত্রফল, এটা মাইনাস ক্ষেত্রফল, এটা মাইনাস ক্ষেত্রফল। পার্ট করে নাও, তোমার সুবিধা হবে। এটা একটা ত্রিভুজ, এইটুকু একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস দিব, এই ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস দিব, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস দিব, মোট কার্য হয়ে যাবে। আচ্ছা, তবে একটা বিষয়, ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ, এগুলা উচ্চতা এগুলা জানতে হয়।
ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা জানতে হবে তো। দেখো তো প্রথম ত্রিভুজটার উচ্চতা দেওয়া আছে 1, এইটুকু দৈর্ঘ্য দেওয়া নেই, খেয়াল করছো? কিন্তু কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। লম্ব যদি 1 হয়, ভূমি হইতে হবে 1, 45 ডিগ্রি কোণ। tan 45 কত? tan 45 1, tan 45 মানে কি? এটা বাই এটা 1, তার মানে এইটা আর এটা সেম, তাহলে এইটা এই জায়গাটা হচ্ছে 1। কম্পিউটার এক্সামের অঙ্ক, নিটের অঙ্ক, সেই জন্য কোণ দেওয়া আছে। আচ্ছা, এবার বলো এইখান থেকে এইটুকু 4, এইখান থেকে এইটুকু হচ্ছে 4, তাই না? তাহলে কত হলো? 3 না? এইটাও 3ই হবে, দেখো চাই আছে, কারণ এইটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি আছে, এইটারও লম্ব আর ভূমি সেম সেম হতে হবে, তাহলে 3ই আছে, মিললো তাহলে। হ্যাঁ, তারপরে তো দেওয়াই আছে। হ্যাঁ, এখন বলো, আমি 3টা কার্যকে, এই কার্যটা W1 ধরলাম, এই কার্যটা W2 ধরলাম, এই কার্যটা W3 ধরলাম। তাহলে অ্যাকচুয়ালি মোট কার্য আমরা করব ক্ষেত্রফল থেকে, যেহেতু W1 প্লাস W2 প্লাস W3, ঠিক আছে তো? আচ্ছা, এবার W1 বলো হাফ, ত্রিভুজ তো, হাফ ইন্টু ভূমি কত? 1, উচ্চতা কত? 1, প্লাস W2 মান মাইনাস, বলো এটাও হাফ, ইন্টু ভূমি কত? 3, উচ্চতা কত? 3, হইলো এটা। এবার এটার ক্ষেত্রফল W3, এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস, এটা কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে 2, আর এটা কত? 3, 2 ইন্টু 3। আচ্ছা, আবার দুইবার মাইনাস নিও না, একবার মাইনাস এখানে নিলাম, আবার 3 এর ক্ষেত্রে আবার মাইনাস নিয়ে নিবা, প্লাস হয়ে যাবে তাহলে আবার। হ্যাঁ, সেটা খেয়াল করতে হবে, নিচের ক্ষেত্রফলটা মাইনাস যেন হয়। বাস, এখন যা হলো এটা হাফ মাইনাস 9/2 মাইনাস 6। তোমরা একটু ক্যালকুলেশন করে ফেলো, 2 এলসিএম করলে 1 মাইনাস 9 মাইনাস 12, আমার মনে হয় -10 জুল। তাহলে কার্য বের করা আমরা শিখলাম সুষম বল দ্বারা, অসম বল দ্বারা, ক্ষেত্রফল দ্বারা। আমি একটা দিই, সুষম বল দ্বারাই দিই, আগের দিনের আমি দিলাম একটা, এই ব্লকটার নাম দিলাম এ, এই ব্লকটার নাম দিলাম বি। একটা পুলির সঙ্গে ঝুলানো আছে। প্রশ্ন হচ্ছে ব্লকগুলির উপর কি কি বল ক্রিয়া করছে? 2টা বল, একটা টান আর একটা ওজন। 2টা ব্লকের উপরই টান এবং ওজন মানে গ্র্যাভিটি দ্বারা কার্য বের করো। ব্লক গুলির কোশ্চেন এটা, উপর টান ও অভিকর্ষ দ্বারা কার্য নির্ণয় করো। সময় হচ্ছে প্রথম 2 সেকেন্ড, সময়টা লাগবে 2 সেকেন্ডে কার্য। প্রথমে স্থির অবস্থায় আছে, শুরুতে স্থির অবস্থায় আছে। হ্যাঁ, বড় তো কেন সময় 2 সেকেন্ড আমি ধরে নিতে বললাম কেন? কার্য বের করতে গেলে স্মরণ লাগবে তো, স্মরণ কি দেওয়া আছে? তো 2 সেকেন্ডে কত স্মরণ হবে এটাকে বাইর করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্নটা হতো এই সময়টা এখানে দেওয়া উচিত ছিল, প্রথম 2 সেকেন্ডে টান ও অভিকর্ষ দ্বারা কৃতকার্য নির্ণয় করো। প্রথম 2 সেকেন্ডে টান ও অভিকর্ষ দ্বারা কৃতকার্য, প্রশ্নটা এরকম হবে। তাহলে প্রথম 2 সেকেন্ড, আচ্ছা স্মরণ তো লাগবেই, কার্য বের করতে গেলে স্মরণ লাগবে। এখানে সুষম বল দ্বারা, কিন্তু এখানে অসম বল না, সুষম বল দ্বারা কার্য। এখানে একটা টান বল আর একটা হচ্ছে অভিকর্ষ বল, এই দুটি দ্বারা কার্য বার করতে হবে 2 ব্লকের উপরই আলাদা আলাদা করে। তারপরে 4টা অ্যান্সার হবে, এটার উপর টান অভিকর্ষ, এটার উপর টান অভিকর্ষ দ্বারা কার্য বার করতে হবে। আচ্ছা, তার আগে স্মরণ বার করতে গেলে ত্বরণ দরকার আমার। প্রাথমিক অবস্থায় স্থির অবস্থায় আছে, মনে করো প্রথমে এটা এরকম ভাবে হাত দিয়ে ধরে আছি, তারপর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 2 কেজি উপরে উঠবে, এটা নিচে নামবে। 2 সেকেন্ডে এটা এখানে আসবে, এটা উপরে উঠবে 2 সেকেন্ডে একটা টাইমে। সেই স্মরণটা কত হবে সেটা বার করতে হবে। তার আগে ত্বরণ ছাড়া তো বার করা যাবে না। দেখি ত্বরণ কারো মনে আছে নাকি? এই সিস্টেমে ত্বরণ বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে 30 মাইনাস 20/5, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে এইটা নিচে নামছে আর এটা উপরে উঠছে।
তাহলে সরণ কত? দুইটারই সরণ তো সব সেমই হবে না, এটা উপরের দিকে সরণ হবে, এটা নিচের দিকে সরণ হবে। সরণের মান কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ তো জিরো, ইউ জিরো না, প্রথম অবস্থায় আমি বলছিলাম ধরে আছি প্রাথমিক গতিবেগ জিরো, তাহলে এটা জিরো প্লাস হাফ এ মানে 2, প্রথম 2 সেকেন্ড বলছে, তাহলে 2 স্কোয়ার মানে 4 মিটার। বুঝতে পারছো? এই যে সরণ হয়ে গেল। এখন কার্য বের করব, বল ইনটু সরণ। বল কি কি আছে বলছে? অভিকর্ষ বল আর টান বলও লাগবে। অভিকর্ষ বল তো জানি 30 নিউটন আর 20 নিউটন। টান বল, টান বল কি করে বার করব? টানের সূত্র তোমরা যদি ডাইরেক্ট মনে রাখতে পারো তো ভালো, 2m1 m2 g বাই m1 প্লাস m2 ছিল। তুমি যদি এইভাবে করতে চাও যে যেটা নিচে নামছে সেটা হচ্ছে m ইনটু g এফেক্টিভ, m ইনটু g মাইনাসে, আর যেটা উপরে উঠছে সেটার জন্য m ইনটু g প্লাসে, যেটা ইচ্ছা ধরো যেটা উপরে উঠছে এইটার জন্য আমি টান বার করি, একই আসবে, একই ভ্যালু আসবে। বলো 2 ইনটু g প্লাস a, ঠিক আছে? এটা কোন বস্তুটা নিলাম? এটা 2 কেজিটা নিলাম। 2 কেজি ভরের বস্তু নিয়ে যেহেতু এটা উপরে উঠছে g প্লাসে 24 নিউটন, টান বল হয়ে গেল। এইবার কার্য, কার্য প্রথমে টান দ্বারা কার্য দেখো, টান দ্বারা কার্য, টান দ্বারা কার্য এ ব্লকের উপর। বলো টান দ্বারা কার্য এটা এ ব্লকের উপর, এ নাম দিলাম, এখানে সংক্ষেপে লিখলাম এ ব্লকের উপরে টান দ্বারা কার্য। বলো টান বলটা কত? এখানে 24। সরণ কত বার করছি তো, এটা তো উপরে উঠবে। সরণ আর টান একই দিকে কিনা? হ্যাঁ একই দিকে। সরণ এটা তো উপরেই উঠবে, টান আর সরণ একই দিকে, তাহলে ধনাত্মক। টান হচ্ছে 24 আর সরণ কত? 4, 96 জুল। টান দ্বারা কার্য বি ব্লকের উপর দেখি। বি ব্লক নিচের দিকে নামছে। টান কোন দিকে কাজ করে? বি ব্লকের উপরে, উপরের দিকে। তাহলে সরণ আর টান বিপরীতমুখী, তাহলে সবার আগে মাইনাস। এবার টান বল কত? 24, এটারও সরণ কত? 4, এইটা মাইনাস 96 জুল। শোনো, টান হচ্ছে অভ্যন্তরীণ বল, বাহ্যিক কোনো বল না। অভ্যন্তরীণ যে কোনো বল দ্বারা মোট কৃতকার্য শূন্য হবে। একটার কার্য প্লাস হলে একটা কার্য মাইনাস সমান। দেখো এবার অভিকর্ষ বল দ্বারা কার্য দুইটা ব্লকের উপরই। প্রথম এ ব্লকের উপর গ্র্যাভিটি দ্বারা কার্য। এ ব্লক গ্র্যাভিটি কোন দিকে, সরণ কোন দিকে? তাহলে মাইনাস হবে। গ্র্যাভিটি কত ওখানে? 20 আর সরণ কত? 4, 80 নিউটন। এবার বি ব্লকের উপর গ্র্যাভিটি দ্বারা কার্য, এটার উপর গ্র্যাভিটি কত? গ্র্যাভিটি মানে ওজন, ওজন 30 আর সরণ কত? এটা সরণ তো 4ই, সরণ তো সবার আগে বার করে রাখছি 4। এইটার নিচের দিকে নামছে তো, গ্র্যাভিটিও এটার নিচের দিকে, 30 নিউটনও নিচের দিকে, সরণও নিচের দিকে। প্লাস না মাইনাস? প্লাস। গ্র্যাভিটি 30 ইন্টু সরণ 4 কত হলো? 120 নিউটন। এবার দেখো, যদি কখনো বলে মোট কার্য, মোট কার্য বলে কার্য স্কেলার রাশি সবগুলো যোগ করে দিতে হবে। সব কার্য যোগ করলে মোট কার্য হবে, মানে ব্লক দুটোর উপর মোট কার্য বা সিস্টেমের উপর মোট কার্য যদি বলে সমস্ত কার্য যোগ করতে হবে। তাহলে কার্য আমাদের শেষ এখানেই। এরপর আমাদের শক্তি। শক্তির সংজ্ঞা তোমরা জানো, কার্য করার সামর্থ্য, তাই না? কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। তারপর যার শক্তি আছে সেই কার্য করতে পারে। শক্তি ও কার্য সমতুল্য। শক্তির একক, কার্যের যা যা একক তাই শক্তির একক। কার্যের একক, শক্তির একক ইকুইভ্যালেন্ট টু কার্যের একক। বলো কার্যের একক কি কি বলা হয়েছিল? জুল, আর্ক, ওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার, ক্যালোরি, তারপরে ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এগুলো সব শক্তির একক। বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন শক্তির একক লাগবে। জুল, আর্ক, কিলোওয়াট আওয়ার, ক্যালোরি, ইলেকট্রন ভোল্ট, এগুলো সব শক্তির একক। শক্তির একক মানে কার্যের একক, এগুলো কার্যের একক। কার্য শক্তি উভয়ের একক একই হয়। মাত্রা, শক্তির মাত্রা যদি বলা হয় সেটাও কার্যের মাত্রার সমানই।
হ্যাঁ কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কার্যের মাত্রা শক্তির মাত্রা একই। এবার শক্তির আমরা প্রকারভেদ পড়ি। দেখো শক্তি কত প্রকার। মূলত শক্তিকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি। একটাকে বলি আমরা মেকানিক্যাল এনার্জি, আর এটাকে বলি নন মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির বাংলা হচ্ছে যান্ত্রিক শক্তি। নন মেকানিক্যালের বাংলা তো যে কি হয়, অযান্ত্রিক শক্তি লিখে দিই, অযান্ত্রিক শক্তি। আচ্ছা, এবার যান্ত্রিক শক্তির আবার দুইটা ভাগ। একটা হচ্ছে আমরা বলি গতি শক্তি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি। আর অযান্ত্রিক শক্তির মধ্যে অনেকগুলো ভাগ আছে, তোমরা জানো সেটা, আমাদের এই চ্যাপ্টারে এগুলো পড়ার বিষয় না। যেমন তাপ শক্তি, তারপরে চৌম্বক শক্তি, তারপরে শব্দ শক্তি, তড়িৎ শক্তি, এগুলো বলে আর সময় নষ্ট করবো না, ইত্যাদি। অনেক কয় প্রকারের অযান্ত্রিক শক্তি আছে। অযান্ত্রিক নামটা বাংলাতে ব্যবহার করে কিনা আমার মনে নাই। নন মেকানিক্যাল এনার্জি, ওটা মেকানিক্যাল, এটা নন মেকানিক্যাল। এই চ্যাপ্টারে আমরা পড়বো যান্ত্রিক শক্তি। এগুলো তো অন্যান্য চ্যাপ্টারে পড়বো, কোনটা 12-এ পড়বো, কোনটা 11-এই বা পড়বো। আর এইখানে আমরা পড়বো মেকানিক্সে, আমরা পড়ছি বলবিজ্ঞানে পড়ছি হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি। শুরু করবো গতিশক্তি। দেখো গতিশক্তি, আচ্ছা, যে কোনো বস্তুর গতির জন্য কার্য করার সামর্থ্য থাকে। গতির জন্য কার্য করার সামর্থ্যকে আমরা বলি গতিশক্তি বলে। কোন বস্তুর গতিশীল থাকলে তার একটা কার্য করার সামর্থ্য থাকবে, সেটাকে আমরা বলছি গতিশক্তি। এবার গতিশক্তির মান ডাইরেক্ট লিখবো। বলো, গতিশক্তি কাইনেটিক এনার্জি দিয়ে লিখবো, বা শুধু অনেক সময় কে লিখবো, শুধু কে, অথবা কাইনেটিক এনার্জি কেই। কি হয়, হাফ ইন্টু ভর ইন্টু দ্রুতি স্কোয়ার। এখানে বেগের মানটা শুধু, সেই জন্য কে ইজ ইকুয়াল টু আমরা লিখছি হাফ এম ভি স্কোয়ার। স্পিড, ভিটা হচ্ছে স্পিড, ভি হচ্ছে দ্রুতি, বেগের মান স্পিড। হ্যাঁ, যদি বেগ দেওয়া থাকে তাহলে আমরা কি করে করব, তাহলে হাফ এম, বেগ দেওয়া থাকলে ভি ডট ভি করতে হবে। ভি ডট ভি করলেই তো ভি স্কোয়ার আসবে, হচ্ছে। তাহলে গতিশক্তির সূত্র গেল। প্রথম অঙ্ক গতিশক্তির আমি দিচ্ছি। দেখো, ভর 5 কেজি, বেগ আমি কিন্তু বেগে দিচ্ছি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। গতিশক্তি কত, কি করবো, হ্যাঁ ভি ডট ভি করলেই তো হবে, অথবা ভি এর মান বের করে করলেও হবে। হ্যাঁ, তাহলে দেখো হাফ এম ভি ডট ভি করি, তাহলেই হবে। তাহলে হাফ এম, এম হচ্ছে 5, ভি ডট ভি একবারে করবো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ডট আবারও 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। দেখো ডট করলে কি হয়, হাফ এম 2 ইন্টু 2 4 মাইনাস 3 মাইনাস 9 প্লাস 9 আর 1 1 প্লাস 1। ভুল হলে বলো। 5/2 9 4 13 আর 14 14 7 5 7 35 জুল। কাইনেটিক এনার্জি 35 জুল। তাহলে বেগ ভেক্টর দিয়ে দেওয়া থাকলেও কিন্তু আমাকে হয় ভি ডট ভি, না হয় বেগের মান বের করে করা যেত। বেগের মান বার করতে পারো তো? যদি বলে বেগের মান রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ওইভাবে আসবে, তার মানে এই জিনিসগুলোই আসবে, 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার এটাই আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট। গতিশক্তি ভরবেগের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট হয়। দেখো ভরবেগ আমরা জানি ভর ইনটু বেগ, অবশ্যই ভরবেগের মান এটা। আর গতিশক্তি আমরা কি জানি, k ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমি না এই ভরবেগটাকে স্কয়ার করি, এম স্কয়ার ভি স্কয়ার করি। এবার দুইটা ভাগ করে দাও তো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ভাগ করে দাও 1/2 p স্কয়ার বাই k। গতিশক্তি মানে ভরবেগের স্কয়ার বাই গতিশক্তি। ভরবেগের স্কয়ার মানে এম স্কয়ার ভি স্কয়ার, আর গতিশক্তি মানে হাফ এম ভি স্কয়ার। ভিটাকে সরাবো আমরা, অ্যাকচুয়ালি ওইটাই উদ্দেশ্য ছিল। একটা এম কাটা যাবে, উপরে একটা এম থাকবে। তাহলে পি স্কয়ার
বাই কে ইকুয়াল টু এম উপরে 2 ও উপরে গেল, তাই না? তাহলে দেখো কে ইজ ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই 2m। এভাবে মনে রাখে। কেউ কেউ এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু 2m কে এটাও লেখা যায়, মানে পি ইকুয়াল টু রুট ওভার 2m কে কেউ কেউ এইভাবেও মনে রাখে, যেভাবে ইচ্ছা। কি ভরবেগ আর গতিশক্তি সম্পর্ক এটাই। তাহলে কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m বা পি ইকুয়াল টু রুট ওভার 2m কে বারবার আসবে, কিন্তু মনে রাখার দরকার আছে। আচ্ছা, এবার অঙ্কের জন্য আমরা একটা ট্রিক বলবো, এটার উপর অঙ্ক ইম্পর্টেন্ট। তোমাকে বলবে একটা বস্তুর গতিশক্তি দ্বিগুণ বাড়লে ভরবেগ কয় গুণ বাড়বে, বা একটা বস্তুর ভরবেগ 4 গুণ কমলে গতিশক্তি কয় গুণ কমবে বা বাড়বে, এরকম চাইতে পারে। বা কয় গুণ না বলে শতাংশও বলতে পারে। ভরবেগ যদি 30% বৃদ্ধি পায় গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে, বা গতিশক্তির যদি 20% হ্রাস পায় ভরবেগ কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে। হ্যাঁ, একটা বৃদ্ধি পেলে আরেকটা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে না। তাহলে একটা শতাংশ দেওয়া আছে, আরেকটা শতাংশ বের করা, বা একটার কত গুণ বাড়ছে আরেকটার কত গুণ বাড়ছে এটা বার করা। একটার কত গুণ বাড়ছে এটা দেওয়া আছে, অন্যটার কত গুণ বাড়ছে এটা বার করা। একটা আমি ছোট্ট ট্রিক বলি, যখন পরিবর্তনটা গতিশক্তির পরিবর্তন বা ভরবেগের পরিবর্তন শতাংশ দিয়ে থাকবে এবং সেই শতাংশটা রাখবে 5% এর কম, যদি 5% এর কম হয়, এটা নোট অঙ্কের জন্যই, পরিবর্তন মানে কার পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বা গতিশক্তির পরিবর্তন, পরিবর্তন লেস দ্যান 5% হয়, তখন একটা বিষয় আমরা মনে রাখবো, কার পরিবর্তন, যে কোনোটা, ভরবেগের পরিবর্তন বা গতিশক্তির পরিবর্তন যদি 5% এর কম দেওয়া থাকবে, আমরা ছোট্ট করে অঙ্ক করবো। কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m না, গতিবেগ বাড়লে তার ভরবেগ বাড়বে, ভরবেগ বাড়লে গতিশক্তিও বাড়বে। এখানে ডেল্টা কে বাই কে যদি লিখি আমরা, পি এর পাওয়ার কত ইউনিট ডাইমেনশনে করানো হয়েছিল মনে করে দেখো, এটা তো ধ্রুবক, এটা আসবে না, পি স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু ডেল্টা পি বাই পি, এটা আমরা ইউজ করব যখন 5% এর কম হবে পরিবর্তন। আগে লিখে নাও, তারপরে বলি। 5% এর কম হলে তুমি যদি এইভাবে অঙ্ক করো অ্যান্সার মিলে যাবে। দেখো ব্যাপারটা কি, তোমাকে বললো কোন বস্তুর ভরবেগ 3% বাড়লো, গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে, এটা গতিশক্তির পার্সেন্টেজ, এটা ভরবেগের পার্সেন্টেজ। ভরবেগের পার্সেন্টেজ কত দেওয়া আছে, 3, তাহলে 3 দুগুণে গতিশক্তি 6% বাড়বে। বুঝতে পারছো? এবার বলো গতিশক্তি 2% বাড়লো, ভরবেগ কত পার্সেন্ট বাড়বে? এইখানে 2 হলে এই 2 কাটা যাবে, কত হবে, ডেল্টা পি বাই পি 1 আসবে। আচ্ছা, ভরবেগ 3% কমানো হলো, কি বসাবে তুমি, ডেল্টা পি বাই পি এর মান -3 বসাবে। বৃদ্ধি হলে প্লাস বসাবে আর হ্রাস হলে মাইনাস বসাবে। তাহলে এইটা যদি মাইনাস বসাও তাহলে ডেল্টা কে বাই কে এটাও মাইনাসই আসবে, তাহলে একটা হ্রাস পেলেও আরেকটাও হ্রাস পেতে হবে। বুঝতে পারছো? তাহলে 5% এর কম হলে এটা, আর 5% এর বেশি হলে কি হবে, পরিবর্তন গ্রেটার দেন যদি 5% হয়, তখন কিন্তু আমাদের কোনো এই ট্রিক খাটবে না, তখন কিন্তু আমাদের কে ভ্যারিজ পি স্কোয়ার এটা দিয়ে আসতে হবে। দেখো কে ভ্যারিজ পি স্কোয়ার মানে k1 বাই k2 ইকুয়াল টু p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার, এটা দিয়ে আসতে হবে। তাহলে একমাত্র তোমার কম্পিটিটিভ এক্সামে দেখবে নিটে 5% এর কম আছে, যাতে 1 সেকেন্ডে অঙ্ক করা যায়, তাই থাকে। হ্যাঁ, আর এইটা দিয়ে করতে একটু দেরি হবে, স্কোয়ার করতে হবে। দেখো আমি অঙ্ক করাচ্ছি এটার উপরে, বুঝতে পারবে। গতিশক্তি 3% কমে গেলে ভরবেগের শতকরা পরিবর্তন কত, 3%। সবার আগে আমি দেখবো এটা 5% এর কম, তাহলে আমি ডেল্টা কে বাই কে ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা পি বাই পি, সূত্র লিখলাম। গতিশক্তি 3% কমে গেলে, অ্যাকচুয়ালি এগুলোর পার্সেন্টেজ দিয়ে লিখতে হয়। হ্যাঁ, গতিশক্তির পার্সেন্টেজ কত, 3% মাইনাস 3%, তাহলে 2 ইন্টু ডেল্টা পির পার্সেন্টেজ কত, ডেল্টা পির পার্সেন্টেজ করার কি আছে, -3/2%, মানে -1.5%। দেখছো ডেল্টা পি এর পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ দেওয়া আছে আর একটা পার্সেন্টেজ বার করলাম। তাহলে তুমি অ্যান্সার কি লিখবে, ভরবেগ 1.5% হ্রাস পাবে, এটা অ্যান্সার। মাইনাস আছে মানে হ্রাস পাওয়া। গতিশক্তি 300% বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা পরিবর্তন কত হবে, 5% এর নিচে না,
300% বৃদ্ধি। এবার তাহলে উপায় নাই, গতিশক্তি 300% বৃদ্ধি। বলো প্রাথমিক গতিশক্তি K1 বললাম, 300% বৃদ্ধি পেলে K2 কত হবে এইটা আগে দেখে নাও। হ্যাঁ, আগে K1 প্লাস হবে না, K1 প্লাস 300 K1 বাই 100, ঠিক লিখছি? 300% বৃদ্ধি পেলে অন্তিম গতিশক্তি এটা। তাহলে এখানে K1 প্লাস 3K1 মানে 4K1, K2 is equal to 4K1 মানে K2 বাই K1 যদি লেখো তুমি কি লিখতে পাচ্ছ 4। এইবার তোমার কি করতে হবে, ভরবেগের শতকরা পরিবর্তন কি জানো তুমি? P1 স্কয়ার বাই P2 স্কয়ার ইকুয়াল টু কি জানো? K1 বাই K2 না? আচ্ছা, তুমি P2 টাকে উপরে লেখো, অন্তিমটা উপরে লেখো। P2 বাই P1 যদি লিখি, আমি লিখবো না রুট K2 বাই রুট K1, লিখবো না? P2 টাকে উপরে লিখলাম। হ্যাঁ, এবার দেখো তো এরপরে এই লাইন P2 বাই P1 তাহলে বের হয়ে গেল না আমার? K2 বাই K1 তুমি কত বার করে রাখছো? তাহলে এটা 2 হলো না? তাই না বুঝতে বলবে K2 বাই K1 কত 4, তার রুট আছে 2। হ্যাঁ, এইবার শতকরা বৃদ্ধি তার ভরবেগের শতকরা বৃদ্ধি মানে জানো শতকরা বৃদ্ধি ডেল্টা P বাই P1 ইন্টু 100, তার মানে P2 মাইনাস P1 বাই P1 ইন্টু 100, এটা শতকরা বৃদ্ধি এত পার্সেন্ট। মাধ্যমিক P2 বাই P1 এইভাবে লেখো একবার, সুবিধা হয়ে যাবে, মাইনাস 1 ইন্টু 100। P2 বাই P1 এর মান তুমি বের করে রাখছো কত? 2 মাইনাস 1 ইন্টু 100 কত হলো? 100%। ওই যে ডাবল হচ্ছে তো 100%। তাহলে যদি 5% এর উপরে থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা আছে, তোমাকে এটা দিয়ে আসতে হবে। 5% এর উপরে থাকলে ওই যে এটা দিয়ে আসতে হবে, আর 5% এর নিচে থাকলে ওটা দিয়ে। দেখো পরের অঙ্ক, নম্বর দাও শুধু, অঙ্ক বোঝো 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল m ভরের বস্তুর গতিশক্তি কত? ও এটা তো পারবি, এটা তো করানোই হলো। প্রথমে অঙ্ক দিলাম এটা হাফ m, সব ভুলে যায়, হ্যাঁ v ডট v লিখছিলাম না, এটা গতিবেগ v ডট v, হাফ m তো m ই, 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ ডট 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ, তো তাহলে হাফ m 6 6 36 প্লাস 8 8 64, তার মানে হাফ m 150 m গতিশক্তি হলো। নেক্সট এরপরে যে থিওরি বলবো সেটা হচ্ছে গ্রাফ, লেখচিত্র অঙ্কন। কার সঙ্গে কার লেখচিত্র অঙ্কন? দেখো ভালো করে খেয়াল করবে, গ্রাফ ইম্পর্টেন্ট। তোমাকে বললো কে এর সঙ্গে পি স্কয়ারের লেখচিত্র অঙ্কন করো, বলো আইডিয়া দাও। কে এর সাথে পি স্কয়ার লেখচিত্র, কে এর সঙ্গে পি স্কয়ার কিভাবে রিলেটেড? আমি বলছি কে এর সঙ্গে পি স্কয়ার কিভাবে রিলেটেড? সমানুপাতিক। তাহলে কে ইকুয়াল টু তো পি স্কয়ার বাই 2m না? তাহলে কে এর সঙ্গে পি স্কয়ার সমানুপাতিক না? কে এর সঙ্গে পি স্কয়ার সমানুপাতিক লেখচিত্র কেমন হয়? মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে কে আর পি স্কয়ারের মধ্যে গ্রাফ আঁকলে নিশ্চয়ই এই দিকে কে, আগে কে মানে উপরে কে y অক্ষ বরাবর, এদিকে পি স্কয়ার, গ্রাফ কেমন হবে? মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? আচ্ছা বলো দেখি, রুট কে আর পি এর মধ্যে লেখচিত্র, এদিকে রুট, হ্যাঁ আমি এখানে যদি রুট নেই তাহলে এখানে পি আসবে, তাহলে একই হবে, ঠিক আছে? এইবার দেখি বুদ্ধির, রুট কে আর 1/p এর মধ্যে লেখচিত্র, আর 1/p এর মধ্যে লেখচিত্র বুঝতে হবে, না বুঝলে হবে না। 3 নম্বর, বলো দেখি রুট কে আর 1/p এর মধ্যে লেখচিত্র কি হবে এইবার?
আচ্ছা, রুট কে আর পি এর মধ্যে সম্পর্ক কেমন? রুট কে আর পি এর মধ্যে সম্পর্ক কেমন? সমানুপাতিক। এবার 1/p এর সঙ্গে রুট কে সম্পর্ক কেমন? রুট কে যদি আমি সমানুপাতিক এখানে লিখি 1/p লিখতে পারবো কি না? 1/p লিখতে পারবো, ঠিক আছে না? এবার 1/p এর সাথে রুট কে কিভাবে রিলেটেড? ব্যস্তানুপাত। পি এর সঙ্গে ব্যস্তানুপাত না, কিন্তু রুট পি এর সঙ্গে ব্যস্তানুপাত না। কার সঙ্গে ব্যস্তানুপাত? 1/√p এর সঙ্গে ব্যস্তানুপাত। তাহলে 1 ব্যস্তানুপাতের গ্রাফ সমপরাবৃত্ত। হচ্ছে আরো দেখো 4 নম্বর, কে আর পি এর মধ্যে লেখচিত্র। কে আর পি, সরি, কে আর পি এর মধ্যে লেখচিত্র। কে আর পি এর মধ্যে লেখচিত্র। এদিকে কে, এদিকে পি। এবার কে বলতে পারে? বেসিক ম্যাথ দেখে নাও। y ইকুয়াল টু কে এক্স স্কোয়ার বা y ভ্যারিজ এক্স স্কোয়ার যদি হয়, অধিবৃত্তাকার হয়, y ভ্যারিজ এক্স স্কোয়ার, এদিকে y এদিকে যদি x হয়, এদিকে y এদিকে যদি x হয়, তাহলে y ভ্যারিজ এক্স স্কোয়ার গ্রাফ মানে অধিবৃত্তাকার এরকম হয়। y এর জায়গায় আমাদের কি k, x এর জায়গায় আমাদের কি p, ঠিক আছে তো? যদি এই যে এই সমীকরণটাই y এর সঙ্গে x স্কয়ার গ্রাফ হয়, তাহলে কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। y এর সঙ্গে যদি x স্কয়ার গ্রাফ হয়, তাহলে x স্কয়ার আর y কিভাবে রিলেটেড? সমানুপাতিক। বাট আমি যদি y আর x আঁকি, তাহলে অধিবৃত্তাকার। y আর x, x স্কয়ার দিলে তো সমানুপাতিক হয়ে গেল। x এর স্কয়ারের সঙ্গে y সমানুপাতিক। তার মানে আমি যদি x এর স্কয়ার না নিয়ে এখানে যদি x নেই আর এদিকে y নেই, তখন অধিবৃত্তাকার হবে। তাহলে এইখানে আঁকতে গিয়ে কে আর পি, এখানে কি রিলেশনটা কি? কে ভ্যারিজ পি স্কয়ার না? এখানে পি আছে, এখানে কে আছে, এরকম হবে, অধিবৃত্তাকার হবে। মাথায় ঢুকছে কি ব্যাপারটা? কে পি স্কয়ার গ্রাফ সরলরেখা, কারণ কে আর পি স্কয়ার সমানুপাতিক। কে পি গ্রাফ অধিবৃত্ত। তাহলে এই যে কয়টা গ্রাফ আঁকলাম? 4টা। এই 4টে গ্রাফ মনে রাখো। শুধু এই ক্ষেত্রেই ইম্পর্টেন্ট না, গ্রাফ আঁকার সমস্ত ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তোমাকে নিজে বুদ্ধি বার করে করতে হবে। আমি এখানে দেখালাম, অন্য ক্ষেত্রে তোমার লাগতে পারে। এরপর থিওরি। নেক্সট থিওরি হচ্ছে কার্য শক্তি উপপাদ্য। কার্য শক্তি উপপাদ্য, কার্যের সঙ্গে গতি শক্তির সম্পর্ক বোঝায় কার্য শক্তি উপপাদ্য। এগুলোর তো প্রমাণ আছে, আমি প্রমাণ করব না। হ্যাঁ, লাস্ট পয়েন্ট, পরের দিন এটার উপর অঙ্ক করাবো, দেখে যাও। আর দেখো, ধরো একটা বস্তুর উপর অনেকগুলি বল ক্রিয়া করছে। এদিকে বল আছে, তুমি প্রয়োগ করছো এক্সটার্নাল ফোর্স। এইদিকে মনে করো একটা ঘর্ষণ বল আছে, আরো কেউ বল প্রয়োগ করছে, এখানে অভিকর্ষ বল আছে, ওজন আছে, আরো বল আছে। মানে অনেকগুলি বল যখন ক্রিয়া করবে, সবগুলি বল দ্বারা কৃতকার্য সমান সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন। তার মানে কি বললাম? সমস্ত বলগুলি দ্বারা বস্তুর উপর কৃতকার্যের যোগফল মানে মোট কৃতকার্য কার সমান হবে? বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হবে। মানে অ্যাকচুয়ালি কার্যটা তারা কি করে? তুমি নর্মাল একটাই বলই ধরো তো, তুমি বল প্রয়োগ করলা, এদিকে বল প্রয়োগ করলে গতিশক্তি পাবে না? তাহলে বল প্রয়োগ করলে গতিশক্তি পাবে, মানে কার্যটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়। কার্যশক্তির উপপাদ্য এটাই, যতগুলি বলই থাকুক না কেন, সবগুলো বল দ্বারা বস্তুর উপর মোট কৃতকার্য গতিশক্তির পরিবর্তনের সমান। সব কার্য মিলে বস্তুর গতিশক্তির পরিবর্তন ঘটাবে। দেখো ভাষাটা লিখে দাও, বস্তুর উপর সকল বল দ্বারা কৃতকার্য, বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এইটা এমন একটা থিওরেম, এটা দিয়ে অনেক কঠিন কঠিন অঙ্ক খুব সহজে করা যায়। এটা কিন্তু ভালো করে অ্যাপ্লাই করা শিখতে হবে, আমি কিন্তু বলে দিলাম। বস্তুর উপর সকল বল দ্বারা কৃতকার্য বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হয়। তার মানে ওয়ার্ক ডান বাই অল, এভাবে অল লেখো, ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন মানে কিন্তু অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি।
পরিবর্তন মানে অন্তিম মাইনাস প্রাথমিক, তার মানে ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়াল টু ডেল্টা কে। এইটাকেই আমরা কার্যশক্তি উপপাদ্য বলি, কার্যশক্তি উপপাদ্য। আচ্ছা, এখানে অল ফোর্স বলতে অনেক ফোর্স হতে পারে। দেখো কি কি ফোর্স হতে পারে। এফ এক্সটার্নাল হতে পারে, এফ সি, এফ এন সি, এফ সিউডো, অনেক রকম ফোর্স হতে পারে। সবগুলো বল দ্বারা কার্য বস্তুর গতিশক্তির পরিবর্তন। অল ফোর্স মানে সব টাইপের ফোর্স। আচ্ছা, তোমরা এটা কিন্তু এখনো জানো না, শুধু লিখে যাও। এফসি মানে হচ্ছে কনজারভেটিভ ফোর্স, মানে সংরক্ষী বল। পরের দিন হয়তো আলোচনা হবে সংরক্ষী বল। এনসি, এনসি মানে হচ্ছে নন কনজারভেটিভ, মানে হচ্ছে অসংরক্ষী বল। এটা সংরক্ষী বল। যেমন অভিকর্ষ বল একটা সংরক্ষী বল, মাথায় রাখবে। অভিকর্ষ বল সংরক্ষী বল। নন কনজারভেটিভ ফোর্স অসংরক্ষী বল। ঘর্ষণ বল একটা অসংরক্ষী বল। সিউডো ফোর্স তোমরা জানো, নির্দেশ তন্ত্রের ত্বরণের জন্য বস্তুর উপর ত্বরণের বিপরীত দিকে একটা বল ক্রিয়া করে, সেটাকে সিউডো ফোর্স বলে। সব ফোর্সই থাকতে পারে বস্তুর উপর, সবগুলো বল দ্বারাই কার্য বস্তুর গতিশক্তির পরিবর্তন করে। হ্যাঁ, এর মধ্যে কোনোটা যদি না থাকে, থাকবে না। যদি নন কনজারভেটিভ ফোর্স না থাকে তাহলে আমি এটা লিখবো না, যদি কনজারভেটিভ ফোর্স না থাকে তাহলে এটা লিখবো না, যদি সিউডো ফোর্স না থাকে তাহলে এটা লিখবো না। এক্সটার্নাল ফোর্স যদি একটাই থাকে তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কার্য ডেল্টাকে। এটা অ্যাপ্লাই করা শিখতে হবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। কার্যশক্তি উপপাদ্য প্রয়োগ করা শিখতেই হবে, কারণ অনেক কঠিন কঠিন অঙ্ক 2 লাইনে হয়ে যায়। তাহলে এখানে শেষ, পরের দিন এটার উপরে অঙ্ক হবে।